আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল ল বিষয়ের উপর আজকের আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। আপনার রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং নেক্সট ডে তারপরের দিন সোমবার কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হবে, অর্থাৎ পুনঃপ্রচার করা হবে। সুতরাং আপনারা ক্রিমিনাল ল বিষয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত দেখতে পারেন। আমি দীর্ঘ প্রায় 25 বছর ধরেই এই ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপর, তাই আমি এবং আমার সাথে যখনই আপনারা দেখেন সবসময় একজন কিংস কাউন্সিল বলি আমরা, এখন আগে কিউসি বলতাম, এবং ব্যারিস্টার। আমরা যখন আসি আমরা শুধু ক্রিমিনাল ল এর উপরেই আলোচনা করি। আর কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে আরেকজনের জানা হয়ে যাবে, এটা রিস্ক থাকে। যার জন্য এই ক্রিমিনাল ল বিষয়ক আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে আমরা কোনো ধরনের প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে, কোর্ট অফ অ্যাপিলে আমি সে অনেক ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি দীর্ঘ 25 বছর ধরে। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত এই ক্রিমিনাল ল বিষয়ের উপর বিভিন্ন প্রশ্নাদি আমার কাছে আসে, আর সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি আমাদের এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একটা খুবই ঐতিহাসিক অগ্রগতি এই দেশের জন্য। ক্রাউন কোর্টের জাজ, সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট ওল্ড বেইলি যেটাকে বলে, জাজ মনরো কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল কিউসি বলতাম, উনি একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। মার্ডার থেকে ম্যানস্লটারে সে স্বীকার করেছিল, এবং এই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আগে ওল্ড বেইলির জাজ যে স্পিচ দিয়েছিল, বিভিন্ন কারণগুলো যেগুলো বলেছিল তাকে কেন এই সাজা দেওয়া হয়েছিল, ওই স্পিচটা আমরা আজকে সেকেন্ড সেগমেন্টে দেখাবো। খুবই ইন্টারেস্টিং, ক্রাউন কোর্টের জাজেরা কিভাবে আইনের বিশ্লেষণ করে, কিভাবে তারা একটা এই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়, কি কি কারণসমূহ দেয়, কেন দেয়, এগুলো সব খুব প্রিসাইজলি এবং একদম সংক্ষেপে কনসাইজলি এই সেন্টেন্সিং রিমার্ক এই স্পিচের মধ্যে জাজরা বলে। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, অফিস থেকে, কাজের জায়গা থেকে, যেখান থেকে নিয়ে যাক, সহসা দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে পুরোপুরি প্রস্তুতি দিয়ে আপনি এই টেপ রেকর্ডেড ইন্টারভিউ ফেস করতে যাবেন।
কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের ইন্টারভিউ যেটা দিবেন ওইটা টেপ রেকর্ডেড হয় এবং সেই রেকর্ডিংটা যখন ক্রাউন কোর্টে ট্রায়াল হয় তখন সেটা প্লে করা হয় এবং আপনার কেসের এটা একটা ব্যাকবোন হিসাবে, মেরুদণ্ড হিসাবে কাজ করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, এই ইন্টারভিউর মধ্যে যদি আপনি কোনো ভুলভ্রান্তি করেন তাহলে দেখা যায় অনেক সময় এই ভুলগুলো সংশোধন করা সম্ভব হয় না। হ্যাঁ, প্রায় সময়ে বলে, আমি শুনেছি একবার দুইবার না, প্রচুর অনেকবার, যে আজম সাহেব আমাদেরকে তো পুলিশ একজন ফ্রি সলিসিটর দিয়েছেন, উনি আমাদেরকে 5 মিনিট 10 মিনিটও সময় দেন নাই, অথবা আমাদেরকে বলছেন একটা নো কমেন্ট ইন্টারভিউ দেওয়ার জন্য। আমরা তো এখন মনে করতেছি এটা আমরা অনেক ভুলভ্রান্তি করছি, পুলিশের প্রশ্নাদির উত্তর দেওয়ার দরকার ছিল। সবকিছু আপনাকে বুঝে সুঝে এগুলা হ্যান্ডেল করতে হবে। কারণ হলো কি, পুলিশের উত্তর যদি আপনি ঠিক মতো ডিটেইলড ওয়েতে যদি আপনি দেন, সবকিছু প্রস্তুতি হয়ে যদি আপনি উত্তর দেন, তাহলে পুলিশ হয়তো আপনার কেস কোর্টে নাও নিতে পারে। আপনারা জানেন, আমি আগেও বলেছি, পুলিশের চার্জিং পাওয়ারটা কিন্তু লিমিটেড। আপনার যে ইন্টারভিউটা হবে টেপ রেকর্ডেড, এটা তারা তাদের লিগ্যাল টিম, যেটাকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বলা হয়, সিপিএস বলা হয়, ওই লিগ্যাল অফিসারদের কাছে পাঠাবে এবং তারা সেটা শুনবে। শোনার পরে তারা যদি দেখে আপনি অত্যন্ত কনভিন্সিং একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তারা যদি কেসটা কোর্টে নিয়ে যায়, তাদের জিতার সম্ভাবনা থাকবে না। তখন তো আপনি এই যে কোর্টে গেলে প্রায় বছর খানিকের মতো আপনাকে সাফার করতে হবে, সেই সাফারিংটা আর হবে না। সুতরাং সবসময় এগুলো সব বিচার বিবেচনা করে আপনাকে পুলিশের ইন্টারভিউটাকে ফেস করতে হবে। কারণ একটা কেস ক্রাউন কোর্টে যখন যায়, ওইটার জন্য যে ট্রায়াল ফেস করা, মাসের পর মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, এই সময়টা খুবই দুঃসহ সময় হয়, খুবই কঠিন সময় হয়। আমাদের কমিউনিটির মেম্বাররা আমি দেখেছি, তারা খুবই করুণ নাজেহাল অবস্থায় থাকে, যে কি না কি হচ্ছে, আমার বিরুদ্ধে এই একটা রেপ কেস আসছে, আমার বিরুদ্ধে এই একটা কিডন্যাপিং এর কেস আসছে, রবারির কেস আসছে, কি হবে ক্রাউন কোর্টের ট্রায়ালের পরে, কি সাজা হতে পারে, এগুলো নিয়ে তারা সবসময় খুবই ভীত বিহ্বল থাকে। যার জন্য আমি সবসময় বলি, পুলিশের ইন্টারভিউটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবসময় আপনি বুঝে সুঝে আপনি এই ইন্টারভিউটা ফেস করবেন। এবং এই ইন্টারভিউতে যদি আপনি ডিটেইলড সবকিছু যদি কনভিন্সিং ওয়েতে যদি আপনি উত্তর দেন, তখন কেস যদি কোর্টে না যায়, তখন আপনার এই লম্বা ভোগান্তিটা আর হবে না। একটা প্রশ্ন আমার কাছে প্রতিনিয়ত আসতে থাকে, যে শুধু লন্ডন থেকে না, যে ইউকের বিভিন্ন অঞ্চল থেকে, বার্মিংহাম, লিডস, ম্যানচেস্টার, বিভিন্ন জায়গা থেকে, আমি যেহেতু অনেক বছর ধরে, 25 বছর ধরে আমি এই ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, অনেক আমার ক্লায়েন্টরা বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করে। এবং একটা হলো কি, তারা পুলিশ তাদেরকে যে সলিসিটর দিয়েছে পুলিশ স্টেশনে, ওর সাথে তারা হ্যাপি না, সময় দেয় নাই, মিটিং করে নাই, টেলিফোনে যোগাযোগ মিলে না, চিঠিপত্র পায় নাই, তারা এটা
লয়ার চেঞ্জ করতে চায়। অনেক সময় আমার সাথে যোগাযোগ করে সে চেঞ্জ করার জন্য ট্রায়ালের আগে আগে, যে মনে করেন এখন ডিসেম্বর মাস চলতেছে, জানুয়ারির শেষের দিকে ট্রায়াল হবে, আমার সাথে যোগাযোগ করা হচ্ছে যে আপনি আমাদের এই কেসটা এখন টেক ওভার করেন। এটা আপনাদের মনে রাখতে হবে, ক্রিমিনাল কেসগুলো আপনি যদি চেঞ্জ করতে হয়, if your solicitor are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. আপনি যদি solicitor চেঞ্জ করতে চান, আপনাকে কোর্টের অ্যাপ্রুভাল লাগবে, কোর্টের অর্ডার লাগবে, কোর্টের পারমিশন লাগবে, এবং কোর্টের পারমিশন ছাড়া আপনি solicitor চেঞ্জ করতে পারবেন না। এটা অনেকের জানা থাকে না, কারণ অনেকে বলে কি যে আমি আমার লয়ারকে চেঞ্জ করব, আমার ভালো লাগে না, কোর্টের অর্ডার দরকার কি? হ্যাঁ, আপনারা হয়তো ডিল করেছেন ইমিগ্রেশন কেস নিয়ে, আপনারা হয়তো ডিল করেছেন ডিভোর্স কেস নিয়ে, সিভিল কেস নিয়ে। দেশের আইন কিন্তু দুই ভাগে বিভক্ত, সিভিল ল এবং ক্রিমিনাল ল। সিভিল ল এর মধ্যে আছে এগুলো সবগুলো, আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, কিন্তু ক্রিমিনাল ল এর মধ্যে আপনার কেস যদি একটা স্টেজে চলে যায়, ইফ ইউ আর ফান্ডেড বাই লিগাল এইড, আপনি এগুলো চেঞ্জ করতে হলে কোর্টের অর্ডার ছাড়া, পারমিশন ছাড়া চেঞ্জ করতে পারবেন না। You will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. আপনাকে ভালো কারণ দিতে হবে, কনভিনসিং রিজন দিতে হবে, কি কি কারণে আপনি এই সলিসিটরের সাথে অসন্তুষ্ট, কেন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। এই গুড রিজন যদি আপনি কোর্টের কাছে না দেন, তাহলে কোর্ট আপনাকে সলিসিটর চেঞ্জ করতে দিবে না, পারমিশন দিবে না। The longer you leave a request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. যত বেশি আপনি দেরি করবেন, ততই আপনি ঝুঁকির মধ্যে থাকবেন যে আপনার সলিসিটর চেঞ্জ করার যে দরখাস্তটা আপনি কোর্টের কাছে করবেন, সেটা গ্রান্ট হবে না। এই জন্য আমি সবসময় বলি, ঠিক আছে, আপনি তাড়াহুড়া করে পুলিশ স্টেশনে নিয়ে গেছে, পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ স্টেশনে, সেটা আপনি সময় হয় নাই, আপনার জানাশোনা ছিল না কোনো ক্রিমিনাল লয়ার সলিসিটরের সাথে, আপনি ইন্টারভিউ দিয়ে আসছেন অলরেডি। তাহলে আপনার যদি সুযোগ না হয়, তাহলে ইন্টারভিউ দেওয়ার পরেই যখনই আপনি পুলিশ স্টেশন থেকে বের হবেন, তখন সাথে সাথে ওই সলিসিটরের সাথে যদি আপনি সন্তুষ্ট না থাকেন, তখন সাথে সাথে আপনি আরেকজন সলিসিটর যদি খুঁজে বের করেন এবং তাদেরকে যদি বলেন, আমি পুলিশ আমাকে যে লয়ার দিয়েছে, আমি তাদেরকে চেঞ্জ করতে চাই, আপনি আমার কেসটা হ্যান্ড ওভার করেন, টেক ওভার করেন, তখন আপনার কোর্টের অর্ডার আর লাগবে না। এই জন্য সবসময় খুব কেয়ারফুল থাকতে হবে, সজাগ থাকতে হবে, কারণ এটা আপনার কেস, আপনার জীবন, আপনার জীবিকা, আপনার লাইভলিহুড, আপনার প্রফেশনাল, পার্সোনাল, ওয়ার্ক লাইফ, এভরিথিং উইল বি অ্যাট স্টেক। এখানে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কেসটাকে কিভাবে ভালোভাবে হ্যান্ডেল করা যাবে, কোন লয়ারকে এনগেজ করলে আপনার জন্য সিম্প্যাথেটিক্যালি এবং কর্ডিয়ালি সময় দিয়ে টেলিফোনের আনসার করে আপনাকে কেয়ারফুলি সবগুলো প্রপারলি ডিফেন্ড করবে। এই সলিসিটরকে আপনাকে আউটসেট থেকে, শুরু থেকে আপনাকে এনগেজ করতে হবে। এবং সলিসিটর চুজ করা, ইট ইজ এ বিগ জব। আপনাকে দেখতে হবে তাদের কিরকম পারফরমেন্স,
কয় বছর ধরে প্র্যাকটিস করে আসছে তারা। মনে করেন আমি 25 বছর ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, একই জায়গায়, একই অফিসে, একই নামে, একই কোম্পানি, সেই আজাম এন্ড কো সলিসিটার্স। এরকম আপনাকে দেখতে হবে এই জিনিসগুলো, কারা দীর্ঘদিন ব্যাপার ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছে, একই অফিস থেকে, একই নামে। অনেক সলিসিটার্স গুলো আছে, তারা 2, 4, 5 বছর 10 বছর পরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, নাম চেঞ্জ হয়, বিভিন্ন আপনার অসুবিধা থাকে। আপনি সবগুলো বিচার বিশ্লেষণ করে আপনাকে খুঁজে সলিসিটার বের করতে হবে, কারণ এইটা হলো আপনার জীবন জীবিকার উপর আঘাত, ক্রিমিনাল কেসটা। সুতরাং আপনি যদি পুলিশ স্টেশনে যাবার আগে আপনার পছন্দের একজন সলিসিটারকে না পান, সময় যদি না থাকে, তাহলে স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে যদি ওই সলিসিটেশন আপনি সন্তুষ্ট না থাকেন, তাহলে তখনই আপনাকে যোগাযোগ করতে হবে, চেষ্টা করতে হবে আর একজন সলিসিটার খুঁজে বের করার জন্য, এবং তাদের সাথে ডিসকাস করে তাদেরকে আপনি কেস টেক ওভার করার জন্য ইনস্ট্রাকশন দিবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মেইন টপিক হচ্ছে জাজেস সেন্টেন্সিং ইন হাই প্রোফাইল কোর্ট কেসেস টু বি টেলিভাইজড। এইটা আপনার জানুয়ারি 2020 সালে এই ঘোষণা দেওয়া হয়েছিল যে জাজেরা যে সেন্টেন্স দিবে, যে সাজা দিবে ক্রাউন কোর্টের জাজেরা, এই হাই প্রোফাইল কেসগুলো, এগুলো টেলিভিশনে দেখানো হবে। এটা ঘোষণা দেওয়া হয়েছিল 2020 সালে। আপনার জাজেস sentencing convicted offenders in high-profile criminal cases in England and Wales, including murders, rapes, and other serious offences, will be televised from later this year, the Ministry of Justice said. The Justice Ministry ঘোষণা দিয়েছিল জানুয়ারি 2020 সালে যে হাই প্রোফাইল কেসগুলো, যেগুলো জাজেরা সেন্টেন্স দেয়, যেগুলো হচ্ছে আপনার মার্ডার কেস, রেপ কেস, সিরিয়াস কেসগুলো, সেগুলো সেন্টেন্স দেওয়ার আগে জাজেরা যে স্পিচ দেয়, ওই স্পিচটা টেলিভিশনের মধ্যে দেখানো হবে। এই ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবিক পক্ষে সেই ঘোষণাটা দেওয়ার পরেও ওইটা কিন্তু কার্যকরী হয় নাই। তার কারণ ছিল লম্বা সময় ধরে আমরা প্যান্ডেমিকের মধ্যে ছিলাম, করোনা ভাইরাসের, মানে আপনার প্যান্ডেমিক করোনা ভাইরাসের সময় ক্রাউন কোর্টের জুরি ট্রায়াল প্রায় স্থগিত হয়ে গিয়েছিল। অনেক ক্রাউন কোর্টের ট্রায়ালগুলো হয় নাই, জট বেঁধে গেছে। ওগুলা সেই পুরানো কেসগুলো এখন আসতেছে কোর্টের মধ্যে। এই প্যান্ডেমিকের জন্য, করোনা ভাইরাসের জন্য 2020 সালের জানুয়ারিতে ঘোষণা দিলেও জাজদের যে সেন্টেন্সিং রিমার্ক যেগুলো করে টেলিভিশনের মধ্যে দেখানো হয় নাই। কিন্তু প্রথম যেটা দেখানো হয়েছিল সেটা ওল্ড বেইলি, আপনারা জানেন, সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট স্ট্র্যান্ডের মধ্যে আপনার জাজ মনরো, কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কিউসি বলতাম, সে একটা মার্ডার থেকে ম্যানস্লটারে সে স্বীকার করেছে, একটা 25 বছরের বয়স্ক যুবক, তাকে সাজা দিয়েছিল। তার সেই সেন্টেন্সিংটা আমরা আজকে সেকেন্ড সেগমেন্টে আপনারা শুনবেন, আমরা সেটা শোনাবো। The final stage of Crown Court trials, when judges deliver sentencing remarks, will be broadcasted to enable greater public understanding and scrutiny to courtroom hearings. কারণ হলো কি, উদ্দেশ্য ছিল কি, পাবলিকের অ্যাওয়ারনেসের জন্য, অবগতির জন্য, যে টেলিভিশনের মধ্যে জাজের সেন্টেন্সিং এর যে স্পিচটা দিবে সেটা শোনানো হবে। তখন মানুষ বুঝতে পারবে
মানুষ স্ক্রুটিনি করতে পারবে, তদন্ত করতে পারবে কেন এই যাবজ্জীবন কারাদণ্ডটা দিচ্ছে, কেন 25 বছর 30 বছর এই লম্বা লম্বা প্রিজন সেন্টেন্স গুলো দিচ্ছে, এগুলো সব তখন পাবলিক বুঝার সুযোগ হবে। ওয়েলকামিং দ্য ডেভেলপমেন্ট, দ্য জাস্টিস সেক্রেটারি বলছিল যে মানে জাস্টিস সেক্রেটারি এই অগ্রগতিটাকে স্বাগত জানিয়েছিল এবং বলছিল কি দিস গভর্নমেন্ট alongside the judiciary is committed to improving public understanding of our justice system and allowing cameras into the Crown Court will do just that. এবং জাস্টিস সেক্রেটারি বলছিল যে আমাদের সরকার বিচার বিভাগের সাথে এক হয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ইমপ্রুভ করার জন্য, মানুষের আন্ডারস্ট্যান্ডিংকে বুঝার জন্য এবং এই বিচার ব্যবস্থার স্বচ্ছতার জন্য আমরা টেলিভিশনের মধ্যে এই জাজের যে সেন্টেন্সটা যেটা দেয় ওইটা আমরা দেখাবো। এটা আমাদের বিরাট একটা অগ্রগতি। সে বলছিল কি ইট উইল এনশিওর আওয়ার কোর্টস রিমেইন ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট। এবং সে জাস্টিস সেক্রেটারি বলছিল কি এটা নিশ্চিত করবে যে আমাদের কোর্ট রুমগুলো ওপেন আছে এবং স্বচ্ছ, and allow people to see justice being delivered to the most serious of offenders, এবং পাবলিককে দেখার সুযোগ দেওয়া হবে কিভাবে এই বড় বড় অপরাধীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, কি কি কারণগুলো জাজেরা দিচ্ছে, এগুলো স্ক্রুটিনাইজ করার পাবলিকের সুযোগ হবে। আর যে লর্ড চিফ জাস্টিস যিনি ছিলেন তখন উনি বলছিলেন কি আমি আমার চাকরিতে যোগ দেওয়ার 2 বছর আগ থেকেই আমি এটার জন্য প্রেস করতেছিলাম যে এটা করা হোক, এটার দরকার আছে। এবং জাস্টিস সেক্রেটারি চিফ জাস্টিস এই কথা বলছিলেন। উনি বলছিলেন কি এটা একটা এক্সট্রা মাত্রা, একটা এক্সট্রা ডিমেনশন অ্যাড হবে আমাদের বিচার ব্যবস্থার স্বচ্ছতার উপরে। and to understand why they interpret the law and guidelines the way they do in each case, এবং তখন পাবলিকের বুঝার সুবিধা হবে, সুযোগ হবে কেন জাজেরা এই আইনের ধারাকে বিশ্লেষণ করে এবং কিভাবে এই আইনটাকে তারা মানে কাজে লাগায়, কিভাবে শাস্তিটা দেয়, কিভাবে শাস্তিটা ধার্য করে। এগুলো দেখলে মানুষের বুঝার অনেক সুবিধা হবে এবং তদন্ত করার জন্য তারা অনেক সুযোগ হবে। এটা আপনার চিফ জাস্টিস যিনি ছিলেন উনি তখন বলছিলেন। দর্শক আপনারা শুনবেন একজন 25 বছর বয়স্ক যুবককে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে সারা মনরো কিংস কাউন্সিল। এখন বলি আমরা ওল্ড বেইলিতে 28শে জুলাই এবছরের, ওইটা আমরা ভিডিওটা সেকেন্ড সেগমেন্টে দেখাবো। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজাম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, আপনারা সবাই আমার সাথেই থাকুন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমরা এই সেগমেন্টে দেখাবো যে ক্যামেরাম্যানদেরকে, টেলিভিশনের ক্রুদেরকে ফার্স্ট টাইম এদেশের ক্রাউন কোর্টের রুমে প্রবেশ করার অধিকার দেওয়া হয়েছিল। জাজ যখন সাজা দিচ্ছিল, পানিশমেন্ট দিচ্ছিল, তাকে ফিল্ম করার জন্য, এবং সেটা বিবিসি, আইটিভি, আইটিএন যতগুলো চ্যানেল আছে সবাই দেখার সুযোগ হয়েছিল। এটা জাজ মনরো কিংস কাউন্সিল
আগে আমরা কিউসি বলতাম, এখন কিংস কাউন্সিল। 28শে জুলাই এই আপনার 25 বছর একজন যুবককে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং দেওয়ার পরে সেটা মিনিমাম কয় বছর থাকতে হবে সেই সময়ও সে ধার্য করে দিয়েছিল। এবং ওই হিস্টোরিক টেলিভাইজড, যেটা ফার্স্ট টাইম এই দেশের মধ্যে আপনার টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছিল, সেটা এই আজকে আমরা দেখাবো। সে তার গ্র্যান্ডফাদারকে আপনার স্ট্যাবিং করে, ছুরিকাঘাত করে হত্যা করেছিল। আর হত্যা করার কারণটা ছিল কি, সে শুনতে পাইছিল যে তার গ্র্যান্ডফাদারের বিরুদ্ধে অনেক হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ ছিল, সে হিস্টোরিক্যালি সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল এবং সে তার গ্র্যান্ডমাদারকে খুব ব্যাডলি ট্রিট করেছিল এবং তার অনেক বাল্যকালের কঠিন জীবন ছিল। তার চাইল্ডহুড লাইফটা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ তার ফাদার তাকে তার মাকে ছেড়ে চলে গেছিল। অনেক ডিফিকাল্ট আপনার তার অনেকগুলা রোগও ছিল, তার শ্রুতি প্রতিবন্ধী ছিল। সে মানে অনেকগুলো জিনিস আপনারা শুনবেন জাজের স্পিচের মধ্যে, যখন জাজ 28শে জুলাই জাজ যখন তাকে সাজা দিচ্ছিল। আমি এখন কন্ট্রোল রুমকে বলবো, প্লিজ আপনারা জাজের স্পিচটা, ভিডিওটা প্লে করেন প্লিজ। With autism at a young age and went to school for autistic children, but you did not thrive there. Your behaviour deteriorated further when your mother became involved in a same-sex relationship. You were in and out of care and irreparably damaged by your early childhood experiences and by your learning disabilities. Throughout your childhood and adult life, you had a very strong and positive relationship with your maternal grandparents. You loved and love your Nan very much, and she loved and still loves you. Her evidence at your trial was compelling and informative. You clearly displayed many of the recognised features of autistic spectrum disorder, and you lacked the ability to show empathy to others, with the exception of your Nan and, to some extent, your granddad, until shortly before his death. When you were 15 and 16, you sexually abused a very young female child, and in September 2016 you received a 6-year custodial sentence for a number of offences, including rape and an offence of in possession of indecent images of children. I pause there to record my firm view, as supported by the psychiatric evidence, that the offending in which you were involved was learned from your own childhood experiences, and your lack of empathy or understanding was exacerbated by and rooted in your autism. You have no other convictions. However, you were on licence from that sentence when you killed your grandfather. Days before you were sent to custody in 2016, your grandfather had a stroke which left him paralysed, save for the partial use of his right side. He was largely bedbound and looked after by your grandmother, supported by daily carers. While you were serving your sentence, you were the victim of violence at the hands of other prisoners. You were prescribed medication for your autism and depression whilst you were in custody. You were released on licence in September 2019. While you were still in custody, allegations came to light that your grandfather had himself committed child sex offences. Both your mother and your uncle expressed a serious desire and formed intent to kill your grandfather, and had to be dissuaded by your grandmother from doing so. From that time, your Nan lost all respect for her husband, who'd also been cruel to her and unfaithful during their marriage.
Upon your release, you were given a flat about 7 miles away from where your grandparents lived. Initially, you were very house-proud and you did very well until the pandemic hit. You later found out about the allegations of sexual abuse involving your grandfather, and you told your nan that you could not love him anymore, and that indeed you hated him. However, at that stage, you did not exhibit any violence towards him, nor express any desire to do so. COVID hit you very hard. You became obsessive about catching the virus and behaved in very extreme ways in order to avoid doing so. You also became paranoid about infecting your grandparents and avoided contact with them. Your mental health deteriorated as a result because you were isolated and separated from your grandmother. On Christmas Eve 2020, you went to your grandmother's house and asked her to help you to commit suicide by providing for you an overdose of tablets. You said that you wanted to die in her arms. She comforted you and she dissuaded you. You stayed at your grandparents' house for Christmas, but then returned to your flat on the 27th of December. From that date onwards, you would speak to your nan on the phone 3 or 4 times every hour. On the 6th of January of 2021, you rang your nan again, intent on killing yourself. She tried to persuade you not to do so, but you called the RSPCA and asked them to collect your pet ferret, telling the operator that you were going to commit suicide. The operator noted that you were speaking most bizarrely and making very little sense. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। জাজ মনরো কিংস কাউন্সিল ওল্ড বেইলিতে আপনার স্পিচ দিচ্ছিলেন। এটা টেলিভিশনের ক্রুরা জাজের রুমে ঢুকছে এবং ঢুকার পরে তাকে ফিল্ম করেছে এবং এটা সব জায়গায় দেখানো হয়েছিল টেলিভিশনের মধ্যে। এবং সে বলছে কি, তুমি একটা সিগনিফিক্যান্ট রিস্ক পাবলিকের জন্য, সে যে তুমি একটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যক্তি। এবং জাজ এই 25 বছর বয়স্ক লোকটাকে বলছিল যে তুমি ইউজড করেছ কিচেন নাইফ, কিচেন নাইফ তুমি ব্যবহার করেছিলা টু রিপিটেডলি কাট দিস ব্যাড বাউন্ড ভিকটিমস থ্রোট, যে তোমার যে ভিকটিম ছিল তাকে গলা কেটে ফেলেছিল। সে যখন বিছানায় শায়িত অবস্থায় ছিল তখন ছুরিকাঘাত করে তুমি তাকে হত্যা করেছ। এবং বলছিল কি, and stab him in the mouth and eyes until he was utterly powerless. তুমি তাকে তার মুখে এবং চোখে প্রচুর তুমি ছুরিকাঘাত করেছ, সে সম্পূর্ণভাবে নিস্তেজ না হওয়া পর্যন্ত, তার যখন একদম মৃত্যু পর্যন্ত শক্তিহীন ছিল সে একেবারে। তারপর সে বলছে কি, jurors heard during the trial the brutal attack was carried out with the intention to kill because he was very angry in hearing of allegations against his grandfather of historical sexual abuse. সে যখনই শুনছে তার গ্র্যান্ডফাদার এর বিরুদ্ধে অনেক হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ অ্যালিগেশন আছে, এগুলো শুনে সে খুবই ক্ষুব্ধ হয়ে গেছিল, অ্যাংরি হয়েছিল এবং সে তাকে হত্যা করার জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। তারপরে the court heard the defendant, who was born with a congenital hearing impediment, তার একটা জন্মগতভাবে শ্রুতি প্রতিবন্ধকতা ছিল, এই রোগটা তার ছিল, এটাও কিন্তু কোর্টের কাছে বলা হয়েছে তার এই রোগটা ছিল। এবং he grew up in a difficult time, সে খুবই কঠিন সময় ছিল তার শৈশবকাল থেকে, ছোটকাল থেকে,
childhood থেকে, with Judge Monroe setting out his troubled family background and early childhood experiences, which she said left him irreparably damaged. এবং জাজ বলছে কি, তার এই শৈশবের যে খুব কঠিন জীবন তার ছিল এবং তার যে ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, সে যেভাবে সাফার করেছে, তার যে মানে ডিফিকাল্ট লাইফ ছিল চাইল্ডহুড থেকে, এটা তার জন্য একটা অপূরণীয় ড্যামেজ হয়েছে, ক্ষতি হয়েছে। হি ইজ এ ড্যামেজড চাইল্ড, জাজ বলছে। Or his father left his mother shortly after his birth, মানে তার জন্মের কিছুটা পরেই তার মা তার মাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। and new partner, এবং তার মার যে নতুন পার্টনার নিয়েছিল যাকে, was extremely cruel to the defendant who was diagnosed with autism at a young age, এবং তার উপরে খুবই ক্রুয়েল ছিল এই লোক 25 বছর যুবকটার উপরে। তার মা যখন আরেকজনকে পার্টনার হিসাবে নিয়েছিল, ওই পার্টনার, তার বাপ তো তাকে মাকে ছেড়ে চলে গেছে, ওই পার্টনার তাকে খুব খারাপ ব্যবহার করত এবং তার অটিজম ছিল। অটিজম এটা একটা রোগ। হি ওয়াজ বুলিড অ্যাট স্কুল অ্যান্ড ইন অ্যান্ড আউট অফ কেয়ার হোম, এবং জাজ বলছে কি সে স্কুলের মধ্যে বুলিড হয়েছিল এবং সে কেয়ার হোমের মধ্যে ঢুকছে আর বের হয়েছে, বিভিন্ন সময় তাকে কেয়ার হোমে নিয়ে যাওয়া হয়েছিল। এই সবগুলো পয়েন্টগুলো জাজ আপনার সেন্টেন্সের সময় সব মানে এক্সপ্লেইন করেছে। এবং সে বলছে কি, in 2016 he was convicted of sexual offenses against a young girl when he was 15. সে যখন 15 বছর বয়স ছিল তখন তাকে কনভিকশন করা হয়েছিল সেক্সুয়াল অফেন্সের জন্য, এবং he was released from youth detention in September 2019. ওর সেপ্টেম্বর 2019 সালে ওই যারা মানে আপনার টিনেজ, যারা 15 ইয়ার্স ছিল তখন তার বয়স, তাদেরকে ইউথ ডিটেনশন সেন্টারে রাখা হয়, নর্মাল প্রিজনে না রেখে। এবং সে মানে তার ওই সেক্সুয়াল অফেন্সের জন্য তাকে যে প্রিজন সেন্টেন্স দেওয়া হয়েছিল, সে সেপ্টেম্বরের 2019 সালে প্রিজন থেকে বেরিয়ে আসছিল। তারপরে সে ওই কয়েক মাস পরেই সে তার গ্র্যান্ডফাদারকে হত্যা করেছিল। এবং আপনারা শুনছেন এই জাজের স্পিচ, যে কিভাবে তাকে সাজা দিচ্ছিল সেই স্পিচটা। আমি কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ জাজের স্পিচটা আবার প্লে করেন প্লিজ। That call was recorded and the jury heard the nature of the things which you were saying, which were psychotic in nature. Of particular concern is your assertion in that call that you'd been looking at child pornography and had exposed yourself. On that occasion, you were taken to hospital, but due to your autism, you did not understand that you were expected to stay there, and instead you took a taxi to your nan's house. She wanted you to stay with her, but you went back to your flat because of concern for your pet. You were in no fit state to be left unsupervised. Your nan said that by then, quotes, we all knew he wasn't well and tried to get him an appointment, close quotes. On the 14th of January, you attempted suicide again, firstly by trying to hang yourself and then by drinking bathwater contaminated with bleach. You were taken to accident and emergency, but released to the home treatment team. Your nan described you on that day as, quotes, absolutely tormented. You were only relaxed if you could lie next to your nan and hold her arm. Your medication was increased, and your home treatment team was then changed from the team which had been looking after you near your flat to the one near your grandparents.
From the 15th of January, you never left your nan's address again until your arrest for murder. You spent your days with your nan and continued to speak about demons who were out to get you. At about this time, your mother told you that she would not have peace until your grandfather was dead. You also knew by then how unhappy he had made your grandmother. On the 18th of January, you watched a film with your nan about an abused orphan and texted your mother about the effect that film had had upon you. On the morning of the killing, the 19th of January, the carers came as usual to see to your grandfather's needs. When they had gone, your nan took him a biscuit and a cup of coffee. That was the last time she saw him alive. She noted that you were jittery and couldn't rest. You asked to lie down next to her, which you did. However, when she got up, you then went downstairs. It was about 11:30 or 11:45 that morning. You selected a knife from the kitchen and you went to your grandfather's room. You then cut his throat repeatedly with severe force. You stabbed his mouth so that he could not cry out and his eyes so that he couldn't look at you as you killed him. He tried in vain to protect himself by raising his right arm. He was utterly powerless. There were a total of 21 stab wounds to the face, 7 to the torso, and obvious defence injuries. He died very quickly of massive blood loss. Following the killing, you told your nan what you had done, saying, quotes, "He can't hurt you anymore, Nan." You also texted your mother saying, quotes, "Mum, I've killed Grandad. I love you." Your nan called 999 and you sat with her. At one point you went upstairs and sat on the windowsill. I'm satisfied that you had it in mind to jump to your death, but your nan persuaded you to come in and you calmly sat with her until the police arrived. You were entirely cooperative. Your nan told the police, quotes, "We all wanted to kill him," close quotes. That was a reference to your granddad. While you were in custody before your trial, there were numerous mental health assessments which resulted in a divergence of opinion as to the true nature and extent of your mental illness. The psychiatrists instructed on your behalf for your trial had access to all your records and had greater expertise in determining the true position. In the light of the jury's verdict, I propose to proceed on the basis that the defence experts, Dr. Cumming and Dr. Coe, were correct in their diagnosis of autistic spectrum disorder, depression and adjustment disorder, the latter as a result of finding out about the allegations of sexual abuse by the deceased. Their view was that your diagnosed medical conditions substantially impaired your ability. দর্শক, আপনারা শুনছেন জাজ মনরো কিংস কাউন্সিল আপনার ওল্ড ভ্যালি থেকে স্পিচ দিচ্ছে। ওই যেই 25 বছর যুবক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আগে, এবং এই যুবক সে তার মাকে, তার নানিকে সে বলছিল, "He can't hurt you anymore," he told his nan after killing. এবং সে হত্যা করার পরে তার নানিকে ফোন করেছিল এবং বলছিল কি যে, "নান, তোমাকে সে আর কিছু আঘাত করতে পারবে না, তোমাকে আর সে কষ্ট দিতে পারবে না." He also sent a text message to his mother saying, "Mom, I have killed Granddad. I love you." সে বলছে কি, আমি আমার গ্র্যান্ডড্যাডকে হত্যা করেছি মাম। সে টেক্সট মেসেজ পাঠিয়েছে তার মার কাছে যে, এবং বলছে কি, "আই লাভ ইউ," এটা বলে সে তার মাকে টেক্সট মেসেজ পাঠিয়েছিল। এই কেসটা আপনার প্রথম কেস যেখানে ক্রাউন কোর্টের জাজের স্পিচটা টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছিল। And this young man was said to have autistic spectrum disorder.
সে একটা অটিস্টিক ছিল তার চাইল্ডহুড থেকে, এটা একটা রোগ, combined with other emotional and mental factors, তার আরো অনেক আবেগ জড়িত সমস্যা ছিল, কারণ তার জন্মের পর তার বাপ তার মাকে ছেড়ে চলে গেছে এবং তার মা আরেকজন যে পার্টনার নিয়েছে ও তাকে ট্রিট করে নাই ভালো মতো। তার মানসিক রোগী ছিল, যার জন্য তার দায় দায়িত্বটা মার্ডার থেকে ডিমিনিশ রেসপন্সিবিলিটিতে নেমে আসছিল ওই কিল করার জন্য। After weighing up aggravating and mitigating factors, the judge told him যে অ্যাগ্রাভেটিং মানে যেই কারণগুলো অপরাধের মাত্রাকে বেড়ে যায় এবং যে কারণগুলোতে অপরাধের মাত্রাটা কমে যায় ওগুলা সবগুলা জাজ বিশ্লেষণ করেছে শাস্তি দেওয়ার আগে তার স্পিচের মধ্যে, আপনারা শুনছেন ওই স্পিচটা। এবং তারপর বলছে কি, ইন ইউর কেস I do consider the seriousness of the offenses does justify a life sentence, যে তোমার যেই সিরিয়াসনেস অফ দ্য, তুমি যে বিরাট একটা অপরাধ করেছ এটার জন্য তোমার একটা লাইফ সেন্টেন্স জাস্টিফাই করা যায়। She said he must serve a minimum of 10 years and 8 months in prison, minus the 500 plus days he was already spent in custody. তারপরে মনে করেন যাবজ্জীবন কারাদণ্ড, যেটা সারা জীবন লাইফ সেন্টেন্স দেওয়ার পরে জাজেরা কিন্তু একটা টাইম ধার্য করে দেয় যে তোমাকে 10 বছর 8 মাস তোমাকে থাকতেই হবে প্রিজনের মধ্যে, মাইনাস তুমি যেই এতদিন যে কাস্টডিতে ছিল বিচার চলাকালীন অবস্থায়, ওই যে ওই 500 দিন যেটা ছিল ওইটা মাইনাস হবে, তারপর তোমাকে ওই সময়টা প্রিজনে থাকতে হবে। তারপর হবে কি, প্যারোল বোর্ড যেটা আছে প্রিজনের, ওদের আপনার কনসিডারেশনে থাকবে আসলে ওর পরে তারা ওকে ছাড়বে কি নাকি সারা জীবনেই তাকে প্রিজনের মধ্যে রেখে দিবে, এটা ওদের ডিসিশনের উপর নির্ভর করবে। এই মিনিমাম করতে পারবে এবং প্যারোল বোর্ডের ডিসিশন নিবে যে তাকে ছাড়বে নাকি রেখে দিবে। এই কেসটা আরো আমরা নেক্সট সেগমেন্টে দর্শক কন্টিনিউ করব। জাজের স্পিচটা, আমার সময়টা এখন শেষ হয়ে গেছে এই সেগমেন্টের, আপনারা সবাই আমার সাথেই থাকুন। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। সকলকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল ল বিষয়ের উপর আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা শুনছেন ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের জাজ যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছিল একজন 25 বছর বয়স্ক যুবককে, সেই ভিডিওটা আমরা প্লে করতেছিলাম এবং এটা অত্যন্ত যুগান্তকারী একটা মুহূর্ত। কারণ হলো কি, প্রথমবারের মতোই ক্রাউন কোর্টে জাজেরা যে পানিশমেন্ট দেয় সেটা আপনার টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছিল এবং মিনিস্ট্রি অফ জাস্টিস হেল্ড বাই ব্রডকাস্টার্স আপনার এটাতে তারা বলছিল কি ল্যান্ডমার্ক মোমেন্ট, এটা একটা যুগান্তকারী মুহূর্ত ছিল। The move to broadcast his sentencing was announced by the Ministry of Justice and was hailed by broadcasters, যে তার বলছিল কি যে এটা একটা যুগান্তকারী এবং আপনার যে ব্রডকাস্টিং কোম্পানিগুলো বিবিসি, আইটিভি, আইটিএন যারা ছিল তারা এটাকে বলছিল কি এটা খুবই একটা
যুগান্তকারী। আমি কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ ওই বাকি অংশটুকু জাজের স্পিচের ওইটা প্লে করেন প্লিজ। To form a rational judgment. You did not think that there was an alternative to killing your granddad. You did not think about the consequences and did not have the skills to manage conflict or to see the bigger picture due to your obsessional and tunnel vision. On the other hand, you did understand that you were killing your granddad and had decided to do so. This is a complex sentencing exercise. Firstly, I have to apply the Sentencing Council guideline for this type of manslaughter. I begin by assessing the level of responsibility which you retained for the killing. There are 3 levels: high, medium, and lower. I have decided that the level of responsibility retained by you was towards the very top of the medium level range, noting that there is an overlap between that range and the range for a high level of retained responsibility. I take that view because, unlike some cases of this kind, you were not psychotic. Your autism was defined as significant but not severe. You made the determined decision to kill your granddad, and you carried out the killing in a ferocious but controlled way, making conscious decisions to attack his eyes and mouth, knowing that you were killing him and why you were doing so. The relevance of your mental abnormality is that which was articulated by the psychiatrist called on your behalf, as I have set out above. As the author of the pre-sentence report states, quotes, because of your past experiences, you did not have the resilience or skills to cope with these disclosures, and your emotional well-being plummeted. For all those reasons, I take a starting point for sentence of 24 years imprisonment. I then have to turn to consider aggravating factors. They are 4. 1, the vulnerability of your bed-bound elderly grandfather. 2, the physical suffering inflicted upon him. 3, your previous offending. And 4, the fact that you were on licence. In relation to mitigation, I firstly point out that your abnormality of mental functioning has already been accounted for in the reduction of the offence from murder to manslaughter. However, there is considerable additional mitigation in relation to your upbringing, your experiences as a child, and the fact that other members of your family, to your knowledge, wanted and on 2 occasions set out to kill your grandfather due to the unproven allegations made against him. Of further significance is your recent discovery that he had hurt your beloved grandmother. In addition, it is to your credit that you have always accepted your guilt and told the truth about what you did and why. You have also expressed remorse, telling the probation officer, quotes, I've just made it worse, made the pain greater. There was ample evidence that you had tried to seek help for your mental health problems and had done well whilst on licence. It is unfortunate that the professionals did not identify the risk posed by you remaining in the community, and particularly by placing you with your grandparents. Dr. Cumming has provided an addendum report which confirms that a hospital order is not an option in your case. He describes you as a very damaged man who will require psychological work in the longer term. In my view, the mitigating factors balance out the aggravating factors so that I do not add to the notional term of 24 years. I then have to consider dangerousness. The probation officer has accurately set out the relevant considerations, and I agree with her assessment and the reasons for it. In my judgment, you do present a significant risk to the public, occasioned by the commission of further specified offences, due firstly to your previous serious offending, secondly the fact that there is evidence that you have a continuing interest in illegal pornography, thirdly the suddenness of your deterioration,
and fourthly, the seriousness and ferocity of the attack upon your grandfather. You therefore fit the criteria for a dangerous offender. Section 285 of the Sentencing Act 2020 provides that as I have determined you to meet the dangerousness criteria, I then have to decide whether the seriousness of the offence of manslaughter is such as to justify the imposition of imprisonment for life. If I do conclude that it does, I then must impose such a sentence. In your case, I do consider the seriousness of the offence justifies a life sentence, and that is the... আপনারা শুনছেন আপনার ওল্ড বেইলির জাজ মনরো কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল কিউসি বলতাম, উনি স্পিচ দিচ্ছেন লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার আগে। শুধু জাজকেই দেখানো হচ্ছে, গোপনীয়তা রক্ষা করার জন্য জুরি মেম্বার যারা ছিল তাদেরকে দেখানো হচ্ছে না, এবং আপনার অন্যান্য উইটনেস বা ভিকটিম যারা ছিল তাদেরকেও দেখানো হয় নাই। এবং আইন করা হয়েছে যে শুধু ফিল্ম করা হবে জাজকে দেখানোর জন্য। তখনকার আপনার জাজের যে মানে ফিল্ম করাটা, এইটার আইন করে তারা বলছিল কি যে ফর দ্য প্রাইভেসি অফ ভিকটিমস, উইটনেসেস অ্যান্ড জুরার্স দে উইল নট বি শোন, তাদেরকে দেখানো হবে না। আর যে তখনকার যে আপনার লর্ড চ্যান্সেলর যিনি ছিলেন, উনি বলছিলেন কি ওপেনিং অফ দ্য কোর্ট রুম টু ক্যামেরাস to film the sentencing of some of country's most serious offenders will improve transparency and reinforce the confidence of the justice system. আপনার এইটা কিন্তু খুবই যুগান্তকারী। তার কারণটা হলো এইটা প্রথমবারের মতো এই দেশের মধ্যে দেখানো হয়েছে। Opening up the courtroom to cameras to film the sentencing of some of the country's most serious offenders will improve transparency and reinforce confidence in the justice system. আপনার এটা তখন মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে এবং লর্ড চ্যান্সেলর উনি বলছিলেন কি এটা আমাদের বিচার ব্যবস্থার স্বচ্ছতাটা এবং মানুষের যে বিশ্বাস, কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটাকে আরো শক্তিশালী করবে। এবং the public will now be able to see justice handed down, helping them understand better the complex decisions judges make. এবং বলছে কি এখন পাবলিক বুঝতে পারবে কত কঠিন সিদ্ধান্তগুলো জাজদেরকে নিতে হয় এই সেন্টেন্সগুলো যখন হ্যান্ড ওভার করে। কারণ সেই দীর্ঘমেয়াদী লাইফ সেন্টেন্স এবং একটা মিনিমাম ট্যারিফ ঠিক করতে হয়, এগুলো খুবই ডিফিকাল্ট ডিসিশন আপনার জাজদের জন্য। আগে আপনার এই ক্রাউন কোর্টের হিয়ারিংগুলো আপনার জার্নালিস্টদেরকে অ্যালাউ করতো কোর্টরুমের মধ্যে, ওরা লিখতো, ওরা নোট করতো কোর্টের প্রসিডিংসের উপরে, এবং সেটা রিপোর্ট হিসাবে আমার অনেকগুলো কেস কিন্তু আপনার এইভাবে বিভিন্ন নিউজের মধ্যে বিবিসিতে এবং অন্যান্য নিউজে আসছিল। ওটা শুধু
জার্নালিস্টরা আপনার রিপোর্টিং এর মধ্যে লিখত ওই নিউজ পেপারের মধ্যে, কিন্তু টেলিভিশনের মধ্যে কিন্তু এটা কোনো সময় আগে দেখানো হয় নাই। এটাই হইল প্রথম কেস আপনার দেখানো হয়েছে টিভির মধ্যে। তারপর আপনার হেড অফ লিগ্যাল কমপ্লায়েন্স এট ITN, যে আপনার টেলিভিশনের যে চ্যানেল, এবং তারা বলছিল কি দিস ইজ এ ল্যান্ডমার্ক মোমেন্ট ফর ওপেন জাস্টিস, আমাদের যে মুক্ত বিচার ব্যবস্থা তার জন্য এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটা আপনার বলছিল কি দিস রিফর্ম reflects the public's right to see the justice being done in their courts, এবং এটা পাবলিককে এখন দেখার সুযোগ দেওয়া হলো কিভাবে তাদের কোর্টরুমের মধ্যে বিচারগুলো করা হচ্ছে, কিভাবে অফেন্ডারদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। It will promote better public understanding of the work of the courts and greater transparency in the justice system, এবং তারা বলছে কি আপনার এতে মানুষের মানে বুঝার সুযোগ অনেক বাড়বে, মানুষ বুঝতে পারবে, এবং মানুষ বুঝতে পারবে যে বিচার ব্যবস্থাটা কত স্বচ্ছ, সেটাও বুঝতে আর সমস্যা হবে না। এই বিভিন্ন নিউজ থেকে বিভিন্ন আপনার হেড অফ দ্য স্কাই নিউজ যেটা বলছিল, সেও বলছিল কি the judge's sentencing remarks in the Crown Court of England and Wales is a victory for the viewers, সে বলছে এটা আমাদের ভিউয়ারদের জন্য একটা বিরাট বিজয়। জাজরা যে সেন্টেন্স দেয় কোর্টের মধ্যে, সেটা যে টেলিভিশনের মধ্যে দেখানো হচ্ছে, স্কাই নিউজের যে হেড সে বলছিল কি এটা আমাদের দর্শকদের জন্য একটা বিরাট একটা বিজয়। It will allow for greater transparency in our courts and is something that broadcasters including Sky News have campaigned for more than a decade to achieve. সে বলছে কি আমাদের এই বিচার ব্যবস্থার স্বচ্ছতার জন্য এবং এগুলো দেখানোর জন্য আমরা টেলিভিশনের চ্যানেলগুলো এবং অন্যান্য নিউজ মিডিয়া আমরা এটা ক্যাম্পেইন করতেছিলাম এটা পাওয়ার জন্য, মানে ডেকেড ধরে, মানে এক দশক বা আরো বেশি, এরকম অনেক দীর্ঘদিন ধরে তারা এটা ফাইট করে যাচ্ছিল যে জাজেরা যে সেন্টেন্সগুলো দেয় ক্রাউন কোর্টের মধ্যে এগুলো দেখানো হোক কোর্টের মধ্যে, কারণ দেখলে তখন পাবলিকের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে এবং পাবলিকের স্ক্রুটিনি করার সুযোগ হবে যে কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, কি কি কারণগুলো জাজ এক্সপ্লেইন করতেছে এই শাস্তিটা হস্তান্তরের আগে। এই কেসের মধ্যে আপনারা শুনছেন যে জাজ মনরো সে এক্সপ্লেইন করছিল যে অ্যাগ্রেভেটিং ফিচার কি কি, যে যে কারণগুলো জন্য তার অপরাধের মাত্রাটা বেড়ে গেছে এগুলো সে এক্সপ্লেইন করছে, এবং তার যে যে কারণে তার অপরাধের মাত্রাটা কমে গেছে, সে অটিস্টিক ছিল, তার শৈশবকাল খুবই কঠিন ছিল, এবং তার মা তার জন্মের পরে বাপ তাকে ছেড়ে চলে গেছে, খুব ডিফিকাল্ট তার চাইল্ডহুড ছিল, এগুলো সব কিন্তু জাজ, এবং সে কেয়ার হোমের মধ্যে ঢুকছে আর বের হয়েছে এরকম ছিল, এগুলো সব জাজ আপনার সেন্টেন্সিং এর রিমার্কের সময় সে বলছে আমি এগুলো সব কনসিডার করেছি সেন্টেন্স দেওয়ার আগে। তারপরে স্কাই নিউজের যে হেড সে বলছিল কি আওয়ার ইউজার্স and viewers will now be able to see and understand the criminal process and the complexities and constraints under which judges work, এবং তারা বুঝতে পারবে, আমাদের দর্শকরা এখন বুঝতে পারবে কত জটিল সিদ্ধান্তগুলো জাজদের উপনীত হতে হয়, কত সীমাবদ্ধতার মধ্যে থেকে তাদেরকে কাজ করতে হয়, কত কঠিন ডিসিশনগুলো তাদেরকে উপনীত হতে হয় এই কেসগুলোর উপরে, এগুলো সব আমাদের ভিউয়াররা দেখার সুযোগ হবে। তারপর বিবিসি ডাইরেক্টর যে সে বলছিল কি জাস্টিস মাস্ট বি সিন টু বি ডান, যে বিচার যে হচ্ছে সেটা পাবলিকের দেখতে হবে, হ্যাঁ, সো দিস ইজ দ্য ক্রুশিয়াল মোমেন্ট, এবং সে বলছে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত,
for transparency in the justice system, আমাদের বিচার ব্যবস্থার স্বচ্ছতার জন্য। এইটা কিন্তু আসলে বিরাট একটা অগ্রগতি যে কোর্টরুমকে পাবলিকের কাছে খুলে দেওয়া, টেলিভিশনের মধ্যে দেখানো যে জাজেরা কিভাবে শাস্তি দিচ্ছে এবং কিভাবে কারণগুলো দিচ্ছে এবং এইগুলো পাবলিকের দেখার সুযোগ হওয়া, এটা কিন্তু একটা যুগান্তকারী অগ্রগতি। And for our audience who will be able to understand the judiciary process better by witnessing it for themselves, এবং তারা এটা তাদের আমাদের বিচার ব্যবস্থাটাকে তারা এখন নিজেরাই দেখতে পারবে এবং শুনতে পারবে এবং বিশ্লেষণ করতে পারবে এবং বুঝতে পারবে। এখন আর কঠিন হবে না এগুলো দেখতে, প্রায় আপনার এই এক্সপ্লেনেশনগুলো আপনার যখন বুঝবে তখন মানুষের আর বুঝতে অসুবিধা হবে না কেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। This move has come after a successful campaign by the BBC, ITN and Sky, এবং সে বলছে কি এটা আমাদের বিবিসি, আইটিএন, স্কাই চ্যানেল, নিউজ এরা সবাই মিলে একসাথে কাজ করেছে এবং একসাথে কাজ করার পরে তারা এটা অর্জন করেছে। And I am delighted we are now seeing the results of our work, এবং আমরা খুবই আনন্দিত যে আমরা এখন আমাদের এই যে কাজ করছি, এই যে ফাইট করেছি, যে সংগ্রাম করেছি যেটার জন্য, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি রেজাল্ট। এবং এখানে বলছে কি audience across the UK will gain a much better understanding of the criminal process by witnessing the judicial system firsthand, and PA is delighted, PA means মানে আপনার যে নিউজ মিডিয়া, delighted to be saying its part in this vital development. He is delighted to be playing its part. ওরা বলছে কি আমরা খুবই খুশি আমরা আমাদের পার্টটা প্লে করেছি এই খুব গুরুত্বপূর্ণ অগ্রগতির জন্য। দর্শক, সময় আজকে শেষ হয়ে গেছে, আরো অনেকে অনেক কথা বলছে এই যে টেলিভিশনের ক্রুদেরকে কোর্টের মধ্যে ঢুকানোর ব্যাপারে এবং জাজের স্পিচটাকে টেলিভিশনে দেখানোর ব্যাপারে। আপনারা এই প্রোগ্রামটা, আজকের প্রোগ্রামটা কাল আবার দেখতে পাবেন সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে লগ ইন করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটার্স এই নামে গুগল সার্চ করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।